অবৈধভাবে ক্ষমতা দখল করে ইউনূস গং বাংলাদেশের যে ক্ষতি করে গিয়েছেন তা পুষিয়ে ওঠার সম্ভাবনা কম। কিন্তু তারেক রহমানের সরকার যতটা ইউনূসের আগের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খড়গহস্ত, ততটা ইউনূস সরকারের বিরুদ্ধে বা ইউনূস সরকারের যারা কুশীলব তাদের বিরুদ্ধে নন। এটা হয়তো এই কারণে যে ইউনূস সরকার না হলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হয়তো দূরের কথা, দেশে ফেরাই হয়তো হতো না। ফলে কৃতজ্ঞতা থেকে ইউনূস সরকারের সকল দুর্নীতির বিরুদ্ধে তারেক সরকার স্পিকটি নট। কিংবা এমনটি কি হতে পারে যে তারেক রহমানের সরকার আসলে ভয়ঙ্কর ভয় পেয়েছে এইসব জুলাই সন্ত্রাসীদের হুমকির কারণে? কারণ তারেক রহমান হয়তো দেখেছেন যে ভয়ঙ্কর সন্ত্রাস করে শেখ হাসিনার সরকারের মতো একটি শক্তিশালী সরকারকে যদি হটানো যায়, তাহলে তারেক রহমানের সরকারকেও হটিয়ে দেওয়া যাবে। এই সন্ত্রাসের এবং সন্ত্রাসীদের কাছে তারেক রহমান কি জিম্মি হয়ে পড়েছেন? চলুন বিষয়টি খতিয়ে দেখা যাক। বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু যখন সরকারের ভেতর থেকেই একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রী প্রকাশ্যে বলেন যে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়ে নিজেই নিজের অনুমোদন দিয়েছেন, তখন সেটি আর সাধারণ রাজনৈতিক অভিযোগ থাকে না। সেটি হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনার নৈতিকতা, প্রশাসনিক শৃঙ্খলা এবং আইনের শাসনের প্রশ্ন, সর্বোপরি দুর্নীতির প্রশ্ন। আর যখন সেই উপদেষ্টার নাম হয় আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তখন প্রশ্নটি আরো বড় হয়ে যায়। কারণ গত প্রায় বছর খানেক ধরেই আমরা এই নামটিকে ঘিরে অনেক দুর্নীতি, তদবির, কমিশন, স্বজনপ্রীতি, বিলাসী জীবনযাপন, নীলা মার্কেট, ওয়েস্টিন, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ভেতরে রুম নিয়ে রঙ্গলীলা, কি কি নয় বলুন তো, ক্ষমতার দম্ভ, AK-47, সন্ত্রাসের হুমকি, ভায়োলেন্সের হুমকি, কোন অভিযোগ তার বিরুদ্ধে নেই আমাকে বলুন? সবই তো সামনে এসে গেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। LGRD প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত 23 মে সচিবালয়ে সাংবাদিকদের সামনে যা বলেছেন তা শুনে যে কোনো সচেতন নাগরিকের গায়ে কাঁটা দিয়ে ওঠার কথা। তিনি বলেছেন সচিবের সই ছাড়া ফাইল অনুমোদন হয়েছে। তিনি আরো বলেছেন পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডারের নামে কাজ না করেই প্রায় 6,000 কোটি টাকা উত্তোলন করা হয়েছে। 6,000 কোটি টাকা! এটা কোনো ইউনিয়ন পরিষদের পকেটমারি নয়, কোনো স্থানীয় ঠিকাদারের ছোট কারসাজি নয়। এই অঙ্ক দিয়ে একটি গোটা জেলার রাস্তা, সেতু, বিদ্যালয়, হাসপাতাল, পানি সরবরাহ প্রকল্প সম্পন্ন করা যায়। অথচ অভিযোগ হচ্ছে কাজ হয়নি, কিন্তু টাকা উঠে গেছে। আর সেই টাকা ওঠার পেছনে যে ফাইলটি ব্যবহার হয়েছে সেটি পাশ হয়েছে নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে, অর্থাৎ সচিবের স্বাক্ষর ছাড়া শুধুমাত্র উপদেষ্টার স্বাক্ষরে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় সচিব মন্ত্রণালয়ের প্রশাসনিক মেরুদণ্ড, প্রকল্প অনুমোদনের অর্থ ছাড়, ব্যয় প্রক্রিয়া কোনোটি সচিবের সই ছাড়া বৈধ নয়। রুলস অফ বিজনেস বা রুলস অফ প্রসিডিউর এ বিষয়ে স্পষ্ট বলে দেওয়া আছে। সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যদি কোনো উপদেষ্টা জোর করে ফাইল নিয়ে নিজেই অনুমোদন দেন, তাহলে সেটা কেবল প্রশাসনিক অনিয়ম নয়, সেটা রাষ্ট্রীয় প্রক্রিয়ার বিরুদ্ধে সরাসরি জবরদস্তি। আর সেই জবরদস্তির পরিণামে যদি হাজার হাজার কোটি টাকা বেরিয়ে যায় সরকারের, জনগণের, তাহলে সেটি আসলে ভয়ঙ্কর দুর্নীতির সংজ্ঞায় পড়ে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি আপনাদের সামনে আসে, তাহলে তারেক রহমানের সরকার এসব জেনেও আসলে কি করছে? একের পর এক প্রমাণ দাখিল হচ্ছে, অভিযোগ আসছে, সরকারের ভেতর থেকে মন্ত্রীরা কথা বলছেন, দুদক APS কে তলব করছে, সংগঠনগুলো রাস্তায় নামছে, কিন্তু মূল ব্যক্তি যারা, সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আসিফ, নজরুল, আদিলুর রহমান শুভ্র, রিজওয়ানা হাসান, সবাই থেকে যাচ্ছে আইনের স্পর্শ থেকে নিরাপদ দূরত্বে। তারেক রহমানের সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইলের পর ফাইল খুলছে, মামলার পর মামলা করছে, কিন্তু ইউনূস সরকারের উপদেষ্টাদের বিষয়ে যেন একটা অদৃশ্য লাল রেখা টানা আছে, যেটা পার হওয়া যাবে না। এই লক্ষণ রেখা কে টেনে দিল? তারেক রহমান সীতা হয়ে গেলেন, আর এই লক্ষণ রেখা পার হয়ে উনি অন্য কিছুই করতে পারছেন না? আপনাকে ধারণা এই নীরবতা কাকতালীয়? মোটেও না।
এই নীরবতার রাজনৈতিক ব্যাখ্যা আছে এবং সেই ব্যাখ্যাটি অত্যন্ত অস্বস্তিকর। তথাকথিত গণ অভ্যুত্থানের নামে যে অরাজকতা এবং জুলাই সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তন ঘটানো হয়েছিল, তার সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধাভোগী হচ্ছে বিএনপি এবং তারেক রহমান। ইউনূস সরকারের আমলেই তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা একে একে প্রত্যাহার হয়েছে, বাতিল হয়েছে। তিনি দেশে ফিরে ক্ষমতার মসনদে বসেছেন। ফলে ইউনূস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে তারেক রহমানের নিজের ক্ষমতায় আসার নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করা। তারেক রহমান জানেন ইউনূস সরকারের দুর্নীতি, প্রশাসনিক জবরদস্তি, বিদেশি প্রভাব, উপদেষ্টাদের অর্থনৈতিক লেনদেন সব যদি উন্মুক্ত হয়ে যায়, তাহলে 2024 পরবর্তী পুরো রাজনৈতিক বন্দোবস্তটা কাঠগড়ায় দাঁড়াবে এবং ফাদ্দাফাই হয়ে যাবে। সেই বন্দোবস্তের সুবিধাভোগী তারেক রহমান নিজেও, তার দল বিএনপিও। ফলে যারে দিয়ে রামের মা তারে না চিনলে কি হবে বলেন? তারেক রহমান তার প্রভু, তার ক্ষমতায় তাকে যারা বসিয়েছেন তাকে চিনতে তিনি ভুল করেননি, বা তার প্রতি তিনি অন্যায় করবেন না হয়তো। এই পরিপ্রেক্ষিতেই আমরা আম জনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমানের একটি প্রশ্নকে তুলতে পারি। তিনি একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি জিজ্ঞেস করেছেন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে কেন এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই? কেন তাদের প্রতি এই নমনীয়তা? এটা কেবল একটি ছোট দলের প্রশ্ন নয়, এটা বাংলাদেশের কোটি কোটি মানুষের জমে থাকা ক্ষোভের ভাষা। ইউনূস বাংলাদেশের অর্থনীতি তছনছ করে দিয়েছেন, প্রশাসন ভেঙে দিয়েছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়, বিশেষ করে জামায়াত এবং শিবিরের এবং বিদেশি স্বার্থের পরীক্ষাগারে পরিণত করেছেন। আর সেই অবৈধ সরকারের উপদেষ্টারা হাজার হাজার কোটি টাকার লুটের অভিযোগে অভিযুক্ত, প্রমাণ সহ বেরিয়ে যাচ্ছে। এরপরও তারেক রহমানের সরকার কেবল আওয়ামী লীগের ফাইলেই মুখ বুজে আছেন। এদিকে আসিফ মাহমুদ নিজের ব্যাংক হিসাব দেখিয়ে বলছেন তার আয় মাত্র 85 লাখ টাকা। তিনি বলছেন তাকে ফাঁসানো হচ্ছে, কিন্তু এই যুক্তি হাস্যকর। আধুনিক দুর্নীতির টাকা কি কেউ নিজের সঞ্চয়ী হিসাবে রাখে? আমাকে বলেন। হুন্ডি আছে, বিটকয়েন আছে, বিদেশি অ্যাকাউন্ট আছে, আত্মীয় স্বজনের নামে সম্পদ আছে, প্রক্সি ঠিকাদার আছে, নগদ কমিশন আছে। এসব কি বাংলাদেশের মানুষ চেনে না? যুব অধিকার পরিষদের একজন নেতা সরাসরি প্রশ্ন তুলেছিলেন, বিটকয়েন অ্যাকাউন্টে তদন্তের দাবি তুলেছিলেন। আর সচিবালয়ে তাকে নিয়ে প্রচলিত মিস্টার 10% উপাধির পেছনে যে বাস্তবতা আছে সেটা শুধু কল্পনার ফসল। 10% কমিশন ছাড়া কাজ হয় না, এই অভিযোগ যখন একাধিক মহল থেকে একই সুরে ওঠে, তখন সেটাকে কেবল রাজনৈতিক উদ্দেশ্য বলে উড়িয়ে দেওয়া যাবে না। আরো একটি বিষয় এড়িয়ে যাওয়ার উপায় নেই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি বিএনপিকে উদ্দেশ্য করে প্রকাশ্যে বলেছেন, ভায়োলেন্স করতে চান, আসেন, আমরাও প্রস্তুত। 2024 আমরা প্রমাণ করেছি আমরা ভায়োলেন্সের চ্যাম্পিয়ন। এরপরে তারেক রহমানের তো আসলে কিছু করার নাই, ভয়ে তো আসলে উনি টেবিলের নিচে চলে গেছেন। এই স্বীকারোক্তিটির ভেতর দিয়ে জুলাই সন্ত্রাসের মুখোশটা খুলে গেছে। তারা নিজেরাই নিজেদের গণতন্ত্রের মুক্তিযোদ্ধা বলে প্রচার করেছিল, তারা এখন বুক ফুলিয়ে বলছে তারা সহিংসতার চ্যাম্পিয়ন। এই বক্তব্যের পরপরই তার বিরুদ্ধে বড় অভিযোগ সামনে আসাটা রাজনৈতিক পাল্টা আঘাত কিনা সেটা বিতর্কের বিষয়, কিন্তু এটুকু পরিষ্কার যে রাজনৈতিক উদ্দেশ্য থাকলেই অভিযোগ মিথ্যা হয়ে যায় না। তথ্য সত্য হতে পারে, সেটা প্রমাণের দায়িত্ব তদন্তের সরকারের। 7 সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে, 60 কর্মদিবসের প্রতিবেদন দেওয়ার কথা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ এই গল্প বহুবার শুনেছে। কমিটি হয়, প্রতিবেদন আসে না, এলেও প্রকাশিত হয় না, প্রকাশিত হলেও ব্যবস্থা হয় না, আর ব্যবস্থা হলে পিয়ন কেরানি ধরা পড়ে, রাজনৈতিক পৃষ্ঠপোষকরা নিরাপদে বেরিয়ে যান। হাইকোর্ট ইতিমধ্যে ইউনূসের বিরুদ্ধে তদন্ত কমিশন গঠনের আবেদন খারিজ করে দিয়েছে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদনও খারিজ করেছে। এই রায়গুলো কি বিচার বিভাগের স্বাধীনতার প্রতিফলন, নাকি রাজনৈতিক সমঝোতার ছায়া? ইউনূসের কিছু হবে না, তার মানে ইউনূসের এই উপদেষ্টাদেরও কিছু হবে না। তারেক রহমানের সরকারকে একটি প্রশ্নের মুখোমুখি হতেই হবে। শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে ফাইল খুললেই দুর্নীতি বিরোধী সরকার হওয়া যায় না, হওয়া যাবে না। ইউনূস সরকারের উপদেষ্টারা কি আইনের ঊর্ধ্বে? তারা কি পবিত্র, অস্পৃশ্য? বাংলাদেশকে পথে বসিয়ে দেওয়ার দায় কি শুধু আওয়ামী লীগের? যদি সচিবের সই ছাড়া ফাইল অনুমোদন প্রশাসনিক অপরাধ হয়, তাহলে সেটার বিচার হোক। কাজ না করে টাকা তোলা যদি রাষ্ট্রীয় লুট হয়, তাহলে সেই লুটের হিসাব হোক। কমিশন সিন্ডিকেট যদি থেকে থাকে, তাহলে সেই সিন্ডিকেট খুঁজে বের করা হোক। আর এসব জেনেও সরকার যদি চুপ থাকে, তাহলে সেই চুপ থাকাটা
মানে হয়ে যায় ক্ষমতার অংশীদারিত্বের স্বীকৃতি আর ভয়ে গর্তে সে দিয়ে যাওয়ার একটা প্রমাণ। বাংলাদেশের মানুষ বক্তৃতা শুনতে চায় না, তারা ফলাফল দেখতে চায়। তারা দেখতে চায় আইন সত্যি সবার জন্য সমান। তারেক রহমানের সরকার যদি এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়, যদি ইউনূস সরকারের দুর্নীতিবাজদের বিচারের পরিবর্তে কৃতজ্ঞতার রাজনীতিতে সব ধামাচাপা দেওয়া হয়, তাহলে ইতিহাস এই সরকারকে একই কাঠগড়ায় দাঁড় করাবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানে কেবল আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই? দুর্নীতি বিরোধী লড়াই মানে নিজেদের রাজনৈতিক সুবিধাভোগীদের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়ার সাহস দেখানো। সেই সাহস তারেক রহমানের আছে কিনা, সেটাই এখন আসল প্রশ্ন। তারেক রহমান এই জুলাই সন্ত্রাসীদের ভয় পান, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভয় পেলে চলবে বাছা, বাংলাদেশটাকে তো রক্ষা করতে হবে, তাই না? ভালো থাকবেন সবাই।